গাড়ির মধ্যে একটা নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন শব্দের চেয়ে অনুভূতিগুলো গভীর হয়ে উঠেছে। বাইরের দৃশ্যগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছে, কিন্তু হিমেল তো রামিসার ভেতরের অস্থিরতা যেন থমকে দিয়েছে সময়কে। বিকালের দিকে হিমেল রামিসাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আদ্রিকা হিমেলকে কল করে জানিয়েছে যাতে করে হিমেল রামিসাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তখন থেকেই তারা একে অপরের সাথে আর কেউ কথা বলেনি। রামিসা চুপ ছিল লজ্জায়, আর হিমেল চুপ ছিল চিন্তায়। আসলেই সে ভেবে দেখল যে আয়ানকে জানানো খুব একটা সহজ কাজ হবে না। রামিসার হাতের আঙ্গুল গাড়ির কাচের জানালার ধারে আলতোভাবে স্পর্শ করছে। তার চোখ বাইরে, কিন্তু মন হিমেলের দিকে। হিমেল স্টিয়ারিং ধরে থাকলেও মাঝে মাঝে রামিসার দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু মুখে কোনো কথা নেই। হালকা একটা শ্বাসের শব্দ ছাড়া চারপাশে আর কিছুই শোনা যাচ্ছে না। দুজনের মনের ভেতরে ভালোবাসার গভীরতা এবং অপ্রকাশিত সেই ভালোবাসা যেন গাড়ির বদ্ধ বাতাসে চেপে রয়েছে। থাক না এমন কিছু নীরবতা, যা জীবনের অধ্যায়ের সোনালী অক্ষরে গাঁথা থাকবে আজীবন। এই দিকে আবার আয়ান আর আদ্রিকা মিলে প্ল্যান করছে যে আয়ান যে সবটা জানে সেটা হিমেল ও রামিসাকে এক্ষুনি জানতে দেবে না। একটু না ঘোরালে কিসের ভালোবাসা? গাড়ি আয়ানদের বাড়িতে এসে থামলে রামিসার মনটা যেন হঠাৎই ভারী হয়ে ওঠে। কিছু একটা বলার ইচ্ছে হয়েছিল, কিন্তু ঠোঁটের কাছে এসে সেই কথাটা আটকে যায়। হিমেল রামিসার দিকে একবার তাকিয়ে গাড়ির দরজাটা খুলে দেয়। রামিসা ধীরে ধীরে গাড়ি থেকে নামতে শুরু করে। পায়ের নিচের মাটি স্পর্শ পেলেই মন যেন তখনও গাড়ির ভেতরে, হিমেলের কাছেই রয়েছে। কি হলো তার? এমন লাগছে কেন? কেন এই লোকটার কাছ থেকে এখন যেতেই ইচ্ছে করছে না? উত্তরটা জানা নেই আপাতত। হিমেল কিছুটা অস্বস্তি নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু মুখে একটা শব্দও আসে না। চোখে চোখ পড়তেই দুজনের মাঝে যেন এক গভীর সংলাপ হয়, অথচ তা মুখে বলা হয়নি। রামিসা এক পা দুপা করে এগিয়ে যায়, কিন্তু মনে হয় যেন প্রতিটি পদক্ষেপে কিছু একটা ফেলে যাচ্ছে, যা আর ফিরে পাবে না। হঠাৎই পেছন থেকে হিমেল ডেকে ওঠে, রামিসা। রামিসা থমকে দাঁড়ালো। এই প্রথম, হ্যাঁ, এই প্রথম হিমেল রামিসার নামটা উচ্চারণ করলো, তার নাম ধরে ডাকলো। হিমেলের মুখে নিজের নাম শুনে রামিসা যেন স্তব্ধ হয়ে গেল। এ কেমন মিষ্টি একটা অনুভূতি! তার নামটা এই লোকটার মুখে এত সুন্দর কেন লাগছে? ঘুরে দাঁড়ালো মেয়েটা, সাথে সাথেই মুখোমুখি হলো এক তীক্ষ্ণ ঈগলের ন্যায় চোখ জোড়ার। হিমেল অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। রামিসা অস্বস্তি নিয়ে বলল, কিছু বলবেন? হিমেল বাঁকা হেসে বলল, না, তেমন কিছু না। শুধু একটা কথা মনে রেখো মেয়ে, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার, তোমার ইচ্ছা থাকলেও তুমি আমার, এমনকি তোমার ইচ্ছা না থাকলেও তুমি আমার। সব সময়, সর্বদা, প্রত্যেক ক্ষণে, প্রতিটি মুহূর্তে তুমি আমার, শুধুই আমার। বলেই আর এক মুহূর্তও দাঁড়ালো না হিমেল। ইঞ্জিন স্টার্ট করে ঝড়ের গতিতে সাই সাই করে ধুলো উড়িয়ে চলে গেল। পেছনে ফেলে গেল এক স্তব্ধ, উৎসুক চোখ জোড়া। আয়ান বিছানার ওপরে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎই আদ্রিকাকে তড়িঘড়ি করে ঘরে ঢুকতে দেখে আয়ান বলে উঠল, কি হলো বউ, এত তাড়াহুড়ো করে ঘরে ঢুকছো যে? এত তাড়া কিসের? রোম্যান্স করার মুড এসেছে নাকি? আদ্রিকা যতই উৎসুক হয়ে ঘরে এসেছিল, আয়ানের কথায় ঠিক ততটাই যেন চুপসে গেল। অসভ্য পুরুষ, নিজের মতো সবাইকে ভাবে। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না, এই জন্মে আর বদলাবে না। আদ্রিকা মুখ কুঁচকে বলল, এত প্রয়োজনীয় একটা কথা বলতে এসেছিলাম, মুডটাই নষ্ট করে নিলেন তো আপনি। নিজের মতো আমাকে ভাবেন, তাই না? আরে আরে, কি যে বলো না বউ, সরি সরি। আচ্ছা বলো, কি বলতে এভাবে ডাকাতের মতো করে ঘরে ঢুকলে বলো তো? শুনুন, রামিসা বাড়িতে এসেছে একটু আগে। তাই নাকি? ভালো তো। আদ্রিকা বিরক্তির স্বরে বলল, আরে আগে শুনুন না ভালো করে। একটু আগে কলিং বেল বাজলে আমি গিয়ে দরজাটা খুলে দেখলাম রামিসা এসেছে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, মেয়েটার মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়েছিল। এমন ভাবে ছিল যেন মেয়েটার, উফ, আমি আপনাকে বোঝাতে পারছি না। ওর মুখটা একদম
ঝুলেছিল জানেন? আয়ান চোখটা পিটপিট করে বলল, তাতে কি হয়েছে বউ? অনেকক্ষণ বাইরে ছিল, অস্বস্তিতে ক্লান্তিতে মুখটা ঝুলিয়েছিল হয়তো। আদ্রিকার এবার ইচ্ছে করলো স্যানিটাইজার দিয়ে আত্মহত্যা করতে নিজেকে। এ কাকে সে কি বোঝাচ্ছে? আদ্রিকা চোখ কপালে তুলে বলল, আপনি কি বোকা? বুঝতে পারছেন না বিষয়টা? আয়ান দুই দিকে মাথা দোলালো, যার অর্থ সে আসলেই বুঝতে পারছে না। রামিসা যে হিমেলের সাথে দেখা করতে গিয়েছে সেটা একটু আগেই রামিসা বলে দিয়েছে আয়ানকে, তাও সে বুঝছে না। আদ্রিকা আশেপাশে তাকিয়ে আয়নের একদম কাছে চলে এলো, ফিসফিস করে বলল, আমার মনে হয় রামিসাও হিমেলকে ভালোবাসে, কিন্তু এখন সেও বিভ্রান্তিতে ভুগছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে, তুমি হিমেলকে সরি বলেছ? হিমেলের কথা বলতেই কেমন করে যেন তাকালো আমার দিকে। আয়ান তখনও আদ্রিকার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। মেয়েটা কি বলার চেষ্টা করছে? আদ্রিকা আরেকটু ফিসফিস করে বলল, আমার মনে হয় এভাবে হবে না, আমাদেরকে একটু সাহায্য করতে হবে। আমাদের সাহায্য ছাড়া ওদের এই রেষারেষিটা ঠিক হবে না। ওরা দুজনেই নিজেদের মতো করে ভেবে আছে। আমার মনে হয় আমাদের সাহায্য করাটা দরকার। এমন কিছু একটা করতে হবে যাতে করে দুজন দুজনকে কনফেস করতে বাধ্য হয়। আর যদিও ইতিমধ্যে হিমেল নিজের ভালোবাসা প্রকাশ করেই ফেলেছে, কিন্তু আপনার বোনের ভালোবাসা প্রকাশ করাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়ান এবার নিজের ল্যাপটপটা বন্ধ করে বিছানার সাইডে রেখে বলল, বউ আমার, যেভাবে তুমি মানুষের ভালোবাসার কথা ভাবছো সেভাবে যদি তুমি আমার ভালোবাসার কথা ভাবতে, তাহলে এতদিনে আমার ডজন খানেক বাচ্চা কাচ্চা হয়ে যেত। রাতের খাবার সময়ও আদ্রিকা লক্ষ্য করলো রামিসার মনটা খুব একটা ভালো নেই। সে এক ধ্যানে খাবারের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু কোনো রকমই খাবার খাচ্ছে না সে। আয়ান এবার বলল, আমি তাকে উদ্দেশ্য করেই বললাম, খাবারে কোনো সমস্যা হয়েছে রামিসা? খাচ্ছিস না কেন? আয়ানের কথায় রামিসার হুঁশ এলো। সে তৎক্ষণাৎই মাথা দুই দিকে নেড়ে বলল, না না ভাইয়া, খাবার ঠিক আছে, সুন্দর হয়েছে খাবার, এই তো খাচ্ছি তো। রামিসা এলোমেলো কথায় আদ্রিকা মুচকি হাসলো। এরপর আয়ানের দিকে আর চোখে তাকালে আর ইশারা করে কিছু একটা বোঝালো। আয়ান বিজ্ঞের মতো উপর নিচ মাথা নাড়ালো। একটু পরে আয়ান আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল, বাবা মা কবে আসবে আদ্রিকা? আদ্রিকা তরকারির বাটিটা রামিসার দিকে এগিয়ে দিতে দিতে বলল, বড় মা নাকি খুব অসুস্থ, এ কারণেই মা বলল আরো কিছুদিন থাকবে নাকি গ্রামে। আয়ান মাথা নেড়ে বলল, ও আচ্ছা, মা বাবা আসলেই আমরা তাহলে পাত্র দেখতে যাই নাকি? এর মধ্যে আমি ওই ঘটকের সাথে আলাপ আলোচনা সেরে নিই, কি বলো আদ্রিকা? আদ্রিকা বলল, হুম, সেটা ভালোই হয়। আয়ানের কথায় রামিসার টনক নড়ল। কার পাত্র? কিসের ঘটক? রামিসা উৎসুক হয়ে বলে উঠল, কিসের ঘটক ভাইয়া? কার জন্য পাত্র দেখতে যাবে তোমরা? আয়ান আয়েশ করে চিকেনের লেগ পিসটা চিবোতে চিবোতে বলল, ওমা, কার আবার? তোর? অমনি রামিসার খাওয়া বন্ধ হয়ে গেল। প্রাণহীন চোখে তাকিয়ে রইল আয়ানের দিকে অতি কষ্টে। কয়েক পলক ফেলে কাপা কাপা কণ্ঠে বলল, আমার মানে? আদ্রিকা মিষ্টি হেসে বলল, তোমার মানে আমার কিউট ননদের জন্য। কেন জানি রামিসার মনে এবং মস্তিষ্কে এখন হিমেলের কথাগুলোই ভাসছে। বারবার কানে বাজতে লাগলো সেই কথাগুলো। শুধু একটা কথাই মনে রেখো মেয়ে, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার। তোমার ইচ্ছা থাকলেও তুমি আমার, এমনকি তোমার ইচ্ছা না থাকলেও তুমি আমার। সব সময় সর্বদা প্রত্যেকক্ষণে প্রতিটা মুহূর্তে তুমি আমার, শুধুই আমার। রামিসার হাত কাঁপতে শুরু করলো। কেন জানি কেমন একটা অদ্ভুত অনুভূতি আসছে। আচ্ছা, লোকটা তো তাকে নিজের বলে সম্বোধন করেছে, তাহলে নিশ্চয়ই এই বিয়ে হতে দেবে না, তাই না? কিন্তু তখন কি ভাইয়া আর ওনার মধ্যে দ্বন্দ্ব লাগবে? এসব ভেবেই এসির মধ্যেও রামিসা ঘামতে শুরু করলো। অস্বাভাবিক অস্থিরতা কাজ করছে মনের ভেতর। রামিসার এমন অস্থিরতা চোখ এড়ালো না আয়ান ও আদ্রিকার। তারা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। রামিসা ঘরে এসে রীতিমতো পায়চারি করছে।
কিছুতেই অস্থিরতা কমাতে পারছে না। মম আর বাপ্পি বাড়িতে এলেই আয়ান পাত্র দেখতে যাবে কথাটা মনে পড়লেই বুকটা কেন জানি ধক করে উঠছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। বরাবরের মতোই এমন কঠিন একটা সময় তার বেস্ট ফ্রেন্ড মনির কথা মনে পড়ল। দেরি না করে দ্রুত ফোন হাতে নিয়ে কল করলো মনিকে। কিন্তু কলটা ধরার সাথে সাথেই ওপাশ হতে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? রামিসা থমকে গেল। মনির কল কেন এক ছেলে ধরেছে? দেখে সে থমকে যায়নি, সে থমকে গিয়েছে কারণ এই কণ্ঠস্বরটা তার খুবই চেনা। আগন্তুক আবারও বলল, কে বলছেন? কথা বলছেন না কেন? এইবার রামিসার মাথায় যেন বাজ পড়ল। এই কণ্ঠস্বর তো, হ্যাঁ, এই কণ্ঠ তো হিমেলের। সে তার কণ্ঠস্বর শুনতে ভুল করবে না। মনির কল হিমেল কেন ধরেছে? হিমেল কি তাহলে মনিকে চেনে? আর চিনলেও এত রাতে ওরা একসাথে আছে কেন? তাহলে কি তাদের মধ্যে সম্পর্ক আছে? তবে কি হিমেল তার সাথে মজা করলো? তার বলা প্রত্যেকটি কথা কি তাহলে সব মিথ্যা, সব নাটক, সবই অভিনয়? রামিসার বুকটা ফেটে কান্না আসলো। সাথে সাথেই কলটা কেটে দিল সে। এইদিকে হিমেল বিরক্তির সাথে ফোনটা কান থেকে নামালো। আজব পাবলিক তো, ফোন দিল অথচ কথা বলল না। খানিকক্ষণ বাদেই মনি বাথরুম থেকে বেরিয়ে এলো। হিমেল বলল, কিরে, তোকে এত রাতে কে ফোন দেয় রে? মনি বলল, কই, কে ফোন দিয়েছে দেখি? জানি না, আমি কলটা ধরেছিলাম, কথা বললো না, কেটে দিয়েছে। বলেই ফোনটা মনির দিকে এগিয়ে দেয়। মনি ফোনটা হাতে নিল। আরে, এটা তো রামিসের নাম্বার। আসলে রামিসার সাথে ঝগড়া হওয়ার কারণে মনি তার নাম্বারটা ডিলিট করে দিয়েছিল। এর জন্যই রামিসার নাম্বারটা সেভ করা ছিল না। আর ফোনের স্ক্রিনে ভেসে ছিল আননোন নাম্বার। মনি চমকে গিয়ে এক হাত মাথায় দিয়ে বলল, হায় আল্লাহ, ভাইয়া তুমি কি কথা বলেছিলে নাকি? হ্যাঁ, কেন? মনি কপাল চাপড়ে বলল, আরে এটা তো রামিসার নাম্বার। হিমেল চমকে গেল। বলে কি এই মেয়ে, রামিসার নাম্বার মানে? ফট করে হিমেল মনির হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা দেখলো। এটা তো আসলেই রামিসার নাম্বার। সে এটা খেয়াল করলো না কেন? শিট। আসলে রামিসার বেস্ট ফ্রেন্ড মনি হলো হিমেলের ছোট বোন, কিন্তু রামিসা সেটা জানে না। হিমেল তার কাজের জন্য বাড়িতে থাকে না, নিজের ফ্ল্যাটেই থাকে। সে কারণেই রামিসা জানে না যে মনির একটা বড় ভাই আছে, আর সেটা হিমেলই। কিন্তু মনি ঠিকই জানে সেটা হিমেল অনুভূতির কথা জানে। এমনকি রাজীব রামিসাকে তুলে নিয়ে যাবে এই বিষয়টা রামিসা একমাত্র মনিকেই জানিয়েছিল, আর মনি হিমেলকে জানিয়ে দিয়েছিল। এ কারণেই হিমেল সঠিক সময়ে রামিসাকে বাঁচাতে পৌঁছে যেতে পেরেছিল। হিমেল একটা এটা লুকিয়ে রেখেছে যে মনি তার ছোট বোন হয়। তবে আয়ান এটা জানতো। একমাত্র মনিকে দিয়েই তো হিমেল রামিসার সব খবরাখবর পেত। হিমেল আজ নিজের মায়ের জোরাজুরিতে বাড়িতে এসেছিল, কিন্তু সে বাড়িতে এসে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবে জানলে বাড়িতে আর আসতোই না। এভাবে ধরা পড়ে যাবে সে ভাবতেও পারেনি। মনি ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, রামিসা মনে হয় আবারও ভুল বুঝলো রে। ও জানে না যে আমি তোর বোন। হিমেল কিছুই বলল না। কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে আদ্রিকাকে কল করলো। কল ধরলে হিমেল বলে উঠল, ভাবি, শেষবারের মতো একটা সাহায্য করবে? 2 দিন পর। এই 2 দিনে হিমেল হাজারবার রামিসাকে কল করেছে, কিন্তু রামিসা কল ধরেনি। এটা রাগ নাকি অভিমান সে নিজেও জানে না, কিন্তু এই বহুরূপী মানুষের সাথে সে আর একটা কথাও বলবে না। মনির নাম্বারটাও রামিসা ব্লক করে দিয়েছে। সকাল সকাল হিমেলকে বাড়িতে আসতে দেখে আদ্রিকা অবাক না হয়ে আর পারল না। হিমেল, তুমি এত সকালে? হিমেল মাথা চুলকে বলল, ভাবি, আয়ান বাড়িতে আছে? না, আজ অফিসে মিটিং আছে, তাই তাড়াতাড়ি চলে গেছেন উনি। তুমি ভেতরে এসো। হিমেল বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি, রামিসা ঘরে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, ওর কিছু হয়েছে নাকি বলো তো? 3 দিন ধরে মুখটা ঝুলিয়ে রেখেছে আবার। হিমেল ভুরু কুঁচকে বলল, আবার কি ভাবি? আদ্রিকা একটু ধীরে ধীরে বলল, আসলে তোমার বন্ধু ঠিক করেছিল যে বাবা মা বাড়িতে আসলে আমরা রামিসার জন্য পাত্র দেখতে যাব।
আমরা রামিসাকেও বিষয়টা জানিয়েছিলাম। আমি তো তোমার বিষয়টা জানি, এ কারণে আমিও মজা করে ওনার সাথে তাল মিলিয়ে বলেছিলাম যে আমরা ছেলে দেখতে যাব। অবশ্য এটা একটা, যাই হোক, কিন্তু এটার জন্য রামিসা প্রথমে মন খারাপ করেছিল, তবে কোনো এক কারণে গতকাল ও আমাদের ঘরে এসে ওনাকে বলে গিয়েছে যে ও নাকি বিয়েতে রাজি। হিমেল বিষয়টা বুঝতে পেরে বলল, একটু ভুল বোঝাবুঝি হয়েছে ভাবি, ও আমার ফোনও ধরছে না। হিমেল এবার একটু নমনীয় হয়ে বলল, আচ্ছা ভাবি, তুমি অনুমতি দিলে আমি একটু রামিসার ঘরে যেতাম, শুধু কথা বলতাম আর কি। আদ্রিকা একবার রামিসার ঘরের দিকে তাকিয়ে বলল, যাও, সমস্যা নেই তো। হিমেল কৃতজ্ঞতার হাসি হেসে ওপরে রামিসার ঘরের দিকে পা বাড়ালো। নিশ্চিত আজ রামিসার খবর আছে। রামিসা দেওয়ালে পিঠ ঠেকিয়ে লেপ্টে রয়েছে, দুই পাশে দুই হাত দিয়ে তার উপরে ঝুঁকে রয়েছে হিমেল। খুবই ভয়ানক একটা অবস্থা। রামিসার হৃৎপিণ্ড জোরে জোরে ঢোল পেটাচ্ছে। এভাবে ঝুঁকে আছেন কেন উনি? হিমেলের চোখ দুটো যেন লাল হয়ে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে গত 2 দিন তার খুব একটা ভালো কাটেনি। আবার রামিসার করা ঘাড় তেড়ামিতেও রাগ হচ্ছে। একটু আগে হিমেল ধপধপ করে রামিসার ঘরের সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। রামিসা প্রথমে আদ্রিকা ভেবে উঠেছিল, ভাবি, আমার ভালো লাগছে না এখন, পরে নাস্তা করব। তবে দরজায় ধাক্কাধাক্কির আওয়াজ ক্রমশ বাড়তে থাকলো। আর রামিসা মনে মনে ভাবলো, তার ভাবি এত জোরে জোরে তো ধাক্কাবে না দরজা, নাকি ভাবির কিছু হয়েছে। কিছুটা ভয় পেয়েই রামিসা দৌড়ে এসে দরজাটা খুলে দেয়। কিন্তু দরজা খোলার সাথে সাথেই তার উপরে আক্রমণ করে বসলো হিমেল। ফট করে দরজাটা ঘরের ভেতরে ঢুকে লাগিয়ে দিল, কিন্তু ছিটকিনির লাগানো না, কারণ এখনো তো সেই অধিকার পায়নি। রামিসা অবাক হওয়ার সুযোগও পেল না। হিমেল এরপর রামিসাকে চেপে ধরল দেওয়ালের সাথে, আর রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, গত 2 দিন রামিসাও ঠিকমতো ঘুমাতে পারেনি। চোখটা বন্ধ করলেই হিমেলের চেহারা ভেসে উঠছিল। খুবই অদ্ভুত অনুভূতি। তাই হিমেলকে হঠাৎ এইভাবে দেখে সে দুর্বল হয়ে পড়ল। কিন্তু তৎক্ষণাৎই সেদিন রাতের কথা মনে পড়তেই আবারও চেতে উঠল। শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি করছেন এসব? সকাল সকাল একটা মেয়ের ঘরে এভাবে ঢুকে যেতে লজ্জা করে না? হিমেল তবুও সেভাবেই তাকিয়ে রইল, পাত্তা দিল না রামিসাকে। রামিসা আবারও বলল, আপনি এভাবে ঘরে ঢুকেছেন? ভাবি কি ভাববে বলুন তো? আমার কাছ থেকে সরে দাঁড়া, দূরে যান, না হলে কিন্তু আমি চিৎকার করে ভাবিকে ডাক দিব। হিমেল বাঁকা হেসে বলল, চেঁচাও, ডাকো ভাবিকে। রামিসা দৌড় দিয়ে বলল, সত্যি সত্যি ডাকবো কিন্তু। একটু সময় নিয়ে হিমেল আবারও হেসে বলল, ভূত আমার পুত, পেতনি আমার জি, ভাবি তো আমার পাশে আছে, করবি আমার কি? এসব ফালতু ছড়াও। রামিসা নাক কুচকালো, শখ কত, তার ভাবি তার পাশেই থাকবে, হাই, তোর মতো চিকার পাশে থাকতে বয়েই গেছে। ভেবেই রামিসা মুখ ভেংসি দিয়ে বলল, দেখুন, কেন এসেছেন এখানে, কি চাই? হিমেল রাগী কণ্ঠে বলে উঠল, তোকে চাই। রামিসা ব্যঙ্গ করে বলল, আপনার এসব নাটক অনেক দেখেছি, এখন দয়া করে এসব নাটক বন্ধ করুন। আপনার আসল চেহারা বের হয়ে গিয়েছে। হিমেল এমনিতেই তার রাগটাকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে রেখেছিল। রামিসার এমন কথা শুনে সে তার হাতটা আরো জোরে চেপে ধরল, আর দাঁত চেপে চেপে বলল, না জেনে না শুনে না বুঝে একদম রিয়াক্ট করবে না তুমি। আমি রাজীবের মতো চরিত্রহীন নই। রামিসা থমকে গেল। সে তো মোটেও হিমেলকে চরিত্রহীন বলেনি। সে তো এই কথাটা মাথাতেও আনেনি। কিছুক্ষণ চুপ থেকে রামিসা বলল, আমি না জেনে না বুঝে না শুনে রিয়াক্ট করছি। ওই দিন রাতে ফোন দিয়েছিলাম মনিকে, কলটা কে ধরেছিল? ভূতে? আপনি ধরেছিলেন না? আপনি একটা মেয়ের সাথে অত রাতে কি করছিলেন আপনি? লুডো খেলছিলেন? হিমেল কিঞ্চিত হেসে বলল, বাব্বা, এক্ষুনি এত অধিকার বোধ, আই লাইক ইট। রামিসা কথা ঘোরাতে বলল, অধিকার বোধ মাই ফুট। আপনি আমার কেউ হন নাকি? নিশ্চয় মেয়েটা আপনার গার্লফ্রেন্ড হয়। ভালোই নাটক করছেন আমার সাথে। অভিনয়ে এত পাকা আপনি, আমি তো জানতামই না। হিমেল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে উঠল, চুপ, আর একটা কথাও বলবে না তুমি। যেটা জানিস না সেটা নিয়ে আর কথা বলবি না। তোকে কতবার কল দিয়েছি 2 দিন থেকে,
কলটা ধরিসনি কেন? আরে ভাই, রিয়াক্ট করবি ভালো কথা, আগে জানাবি তো। তুই নিজে নিজে এত কিছু বুঝে বসে আছিস, একবার তো জিজ্ঞাসা করতে পারতিস যে বিষয়টা কি। আমার কথা বাদই দিলাম, নিজের বেস্ট ফ্রেন্ডের উপরে বিশ্বাস নেই তোর? মনিকে বলতে পারতিস। রামিসা একটু সিটিয়ে গেল। এই লোক রেগে গেলে খালি শুধু তুই তোকারি শুরু করে দেয়, বদমেজাজি লোক। রামিসা কিছুক্ষণ নীরব থেকে অন্যদিকে তাকিয়ে রইল, যার অর্থ সে হিমেলের কোনো কথাকে পাত্তা দিচ্ছে না। রামিসা আজ মনে মনে প্রতিজ্ঞা করেছে সে কোনোভাবেই দুর্বল হবে না। এই লোকটার কাছে আসলে সে দুর্বল হয়ে পড়ে। তার চোখের দিকে তাকালে রামিসার ভেতরটা উথাল পাথাল শুরু হয়ে যায়, কিন্তু আজ কোনোভাবেই তা হতে দেবে না সে। নিয়ন্ত্রণ করবে তার বেহায়া মনটাকে। রামিসা এইবার একটু জোরেই বলে উঠল, আচ্ছা, আমাকে শুধু একটা কথা বলুন তো, আপাতত অত রাতে আপনি মনির বাড়িতে কেন গিয়েছিলেন? এবার নিয়ন্ত্রণ করতে না পেরে হিমেল চেঁচিয়ে বলে উঠল, কারণ ওটা আমার বাড়ি, আর মনি আমার মায়ের পেটের আপন বোন, বোন হয় ও আমার। রামিসা এবার চোখ বড় বড় করে তাকালো। এটা কি শুনলো সে? বোন? কাপা কাপা কণ্ঠে বলে উঠল, বোন হয় মানে? কিসের বোন? কার বোন? কোথাকার বোন? কেন বোন হবে? হঠাৎ করে এই বোন কোথা থেকে টপকালো আপনার? হিমেল বলল, ও আমার বোন, আমার নিজের বোন, কোথাও থেকে টপকায়নি। আমি ইচ্ছে করেই এটা গোপন রেখেছিলাম যে মনি আমার বোন হয়, কারণ আমি মনির থেকেই তোমার সমস্ত খবরাখবর নিতাম। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, কোন ধরনের অকাম করে বেড়াচ্ছ, সবকিছু খোঁজ নিতাম মনির কাছ থেকে। এ কারণেই গোপন রেখেছিলাম, গাধা। রামিসার চোখ বড় বড় করে তাকালো। তার এবার নিজের উপরে খুব রাগ হলো। সে কিভাবে এত বড় একটা ভুল করতে পারলো? না জেনে না বুঝে কিভাবে ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ককে সে এতটা জঘন্যভাবে অপমান করতে পারলো? এটা ঠিক হয়নি। আসলেই তো সে তো খুব ভালো করেই জানে হিমেলের চরিত্র সম্পর্কে। কিভাবে সে এমন একটা জঘন্য কথা ভাবলো? এটা একদমই ঠিক হয়নি। নিজের প্রতি ঘৃণা আসলো তার। সি, সে কিভাবে এরকম মনোভাব মাথায় আনলো? হিমেল এবার রাগী কণ্ঠে বলে উঠল, ওহো, শুনলাম তুমি তো আবার বিয়েতে রাজি হয়েছ না, তাই না? আয়ান তোমার বিয়ে ঠিক করেছে নাকি? তুমি তো বলেছ বিয়ে করবে নাকি, রাইট? ওকে ফাইন, বিয়ে করে নাও তুমি। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকাটা বিলাসিতা, তবে আমার প্রতি বিশ্বাস শব্দটা কখনো আনতে পারলে। আমার মনের দরজাটা সবসময় তোমার জন্য খোলা। বলেই রেগে মেগে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল হিমেল। রামিসা চমকে গেল। কি বলছে এই লোক? সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য এভাবে সব অনুভূতি মরে গেল? এই লোক না তাকে ভালোবাসে? এই তার ভালোবাসা? এত ঠুনকো ভালোবাসা? রামিসা কেঁদে ফেলল। কষ্ট হচ্ছে তার। এতটা রিয়াক্ট করা উচিত হয়নি। তার এই কান্না দরজার আড়াল থেকে দেখে হিমেল বাঁকা হাসলো, কারণ সে যে ইচ্ছে করেই এত কঠিন কথা বলে এসেছে। বিয়েটা যে হবে না এটা তো সে জানেই, কিন্তু হঠাৎ করে রামিসার অজ্ঞান হয়ে গেল যে। হিমেল দরজার আড়াল থেকে এটা দেখে একটুও অবাক হলো না। সে এটাও জানতো যে এই মেয়ে অজ্ঞান হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে হিমেল রামিসাকে কোলে তুলে তার বিছানায় শুইয়ে দিয়ে গেল। হিমেল সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সদর দরজা থেকে এগিয়ে গেলে আদ্রিকা পেছন থেকে ডেকে উঠল, হিমেল, কোথায় যাচ্ছ? এসো, সকালে নাস্তা করে যাও। হিমেল পেছনে ফিরে হেসে বলল, না ভাবি, আজ না, একদিন খুব অধিকার বোধ নিয়েই তোমার হাতে রান্না খেতে আসব। আদ্রিকা বুঝতে পারল হিমেলের ইঙ্গিত দেওয়া কথাটা, তাই সে একটু হাসলো। আদ্রিকা এবার এগিয়ে এসে বলল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হিমেল, আসলে আমার একটা সাহায্য করে দিতে পারবে? হিমেল যেন এবার একটু সিরিয়াস হলো। একটু আগেই রাগটা ভুলে গেল সে। সুন্দর করে হেসে বলল, হ্যাঁ ভাবি, বলো, কি করতে হবে? আদ্রিকা একটু অস্বস্তি নিয়ে বলল, না মানে, বলা উচিত হবে কি, তুমি পারবে কি না? ভাবি, তুমি আমার যত সাহায্য করেছো সেগুলো ঋণই তো আমি কখনোই শোধ করতে পারবো না। আর সেই তুমি আমার কাছে সাহায্য চাইবে আর আমি সেটা প্রত্যাখ্যান করব? এটা হয় নাকি? নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। শুধু বলো, কি সাহায্য চাও? আদ্রিকা এবার বলো, আসলে তুমি তো জানো পরশুদিন ওনার জন্মদিন। হিমেল প্রথমে বুঝতে পারল না।
কিন্তু মুহূর্তেই কিছু একটা মনে পড়তে সে উৎফুল্ল হয়েও বলল, ওহো, শিট শিট, আমি একদমই ভুলে গেছিলাম ভাবি। তাই তো, পরশুদিন তো আয়ানের জন্মদিন। দেখেছো, আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনটাই ভুলে গিয়েছি। সি, আয়ান জানতে পারলে আমাকে নর্দমায় চোবাবে। সব তোমার ননদের দোষ ভাবি। আদ্রিকা হেসে বলল, সমস্যা নেই, আমি তো মনে করিয়েই দিলাম, উনি জানতেই পারবেন না। হিমেল এবার বলল, তো ভাবি, তুমি কি আয়নের জন্মদিন নিয়ে কিছু করতে যাচ্ছ নাকি? আদ্রিকা বলল, আসলে এটা তো আমাদের বিয়ের পর ওনার প্রথম জন্মদিন। ওনার সাথে তো আমি কখনো আগে ওনার জন্মদিনটা কাটাইনি, এটাই প্রথম। তাই আমি আসলে বিশেষ কিছু করতে চাচ্ছিলাম। হিমেল উৎফুল্ল কণ্ঠে বলল, বাহ, গ্রেট। এই না হলে আমার ভাবি। তারপর ওনাকে একটা সারপ্রাইজ দিব ভাবছি। আমার মনে হয় না এত ঝামেলার মধ্যে ওনার নিজের জন্মদিনের কথা মনে আছে। কিন্তু আমার ঠিকই আছে, আমি গত মাস থেকেই এই দিনটার অপেক্ষা করছি। ওনাকে একটা ছোটখাটো সারপ্রাইজ দিতে চাচ্ছি, তাই তোমার একটু সাহায্য লাগবে। হিমেল নিজের কলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, চিন্তা করতো না তো ভাবি, এই হিমেল আছে না, তোমার যা লাগবে তুমি শুধু আমাকে বলবে। কি সাহায্য লাগবে তুমি জাস্ট আমাকে জানাও, কোনো সমস্যা নেই। আফটার অল আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা। আদ্রিকা আবার হেসে বলল, ধন্যবাদ। জানো, ছোট থেকেই আমার একটা ভাইয়ের খুব শখ ছিল। যাক, তোমাকে পেয়ে সেই শখটা আমার পূরণ হয়ে গেছে। হিমেল বিনয়ের সাথে একটু হাসলো। কি হলো, মুখটা অমন করে রেখে আসছো কেন? হিমেল তাচ্ছিল হেসে বলল, সে আমাকে ভুল বুঝেছে ভাবি। জানো, হিমেল সব ঘটনা আদ্রিকাকে খুলে বলল। আদ্রিকাও অবাক হয়ে বলল, মনি তোমার বোন? আমিও তো জানতাম না। আসলে ভাবি, ওই সময় তো আমাদের তো দাগ কুমড়ার সম্পর্ক ছিল। তাই ভেবেছিলাম মনি আমার বোন জানলে রামিসা তাকে দূরে সরিয়ে দিবে। আসলে মনি তো রামিসাকে খুব, শুধু বেস্ট ফ্রেন্ড নয়, বোনের মতোই দেখে। এজন্যই বলিনি। তবে আয়ান জানে ভাবি। ও, চিন্তা করো না হিমেল, সব ঠিক হয়ে যাবে। ছোট মানুষ তো, জানোই তো, ওর আবেগটা একটু বেশি। এজন্যই বুঝতে পারিনি। আমি ওকে বুঝিয়ে বলবো। হিমেল কিঞ্চিত হাসলো। এরপর বলল, ইয়ে, তোমার ননদ অজ্ঞান হয়ে গেছে ভাবি? আদ্রিকা অবাক হয়ে বলল, আজকেও? হিমেল মাথা চুলকে বলল, হ্যাঁ। আদ্রিকা কপাল চাপড়ে বলল, হাই কপাল। আচ্ছা, আমি দেখছি ওকে। কিছু একটা মনে পড়তে আদ্রিকা বলল, ওহো, ভালো কথা। হিমেল, তোমাকে একটা কথা জানানোর আছে। কি কথা ভাবি? পরশুদিন যেহেতু ওনার জন্মদিন, আমি তো তাহলে কাল রাতের মধ্যেই সব কাজ শেষ করব। কারণ কাল রাত 12টার সময় ওনাকে উইশ করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে এক ঢিলে দুই পাখি মারলে কেমন হয়? হিমেল ভুরু কুচকে বলল, মানে? বুঝলাম না ভাবি। আদ্রিকা হেসে বলল, মানেটা তোমাকে আমি পরে বলবো। তুমি শুধু আমি যা যা বলবো তাই তাই করো। সময় প্রবাহমান, থেমে থাকার কোনো সুযোগ নেই তার। দিনের আলো থেকে রাতের অন্ধকার, ঋতুর পরিবর্তন, বয়ঃক্রম, সবই সময়ের সঙ্গে বাধা। মানুষের জীবনে সময় যেমন সাফল্য আনে, তেমনি আনে ব্যর্থতা, সুখ দুঃখের মিশ্র অনুভূতি। সময়ের প্রবাহে কেউ এগিয়ে চলে অজানা গন্তব্যের দিকে, আবার কেউ হারিয়ে যায় অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে। সময় অপেক্ষা করে না কারোর জন্য। তার স্রোতে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, সেই এগিয়ে চলে নতুন দিগন্তের পথে। আজ আদ্রিকা খুব খুশি, সাথে অনেক নার্ভাসও বটে। আজ রাতেই তো সে আয়ানের জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দিবে। সে ঠিক করেছে, আজ রাত 12টায় সেই প্রথম সবার আগে আয়ানকে উইশ করবে। কিভাবে কি করবে সবকিছু প্ল্যান করতে করতেই বিকাল হয়ে গেল। আজ সে খুব জোর দিয়েই আয়ানকে বলে দিয়েছে সে যেন রাত 11টার আগে বাড়িতে না ফেরে। এমনকি হুমকিও দিয়েছে যে যদি ভুল করেও রাত 11টার আগে আয়ান বাড়িতে এসে যায়, তাহলে আজ তাকে ঘরেই ঢুকতে দিবে না সে। ভয়ানক এক হুমকি। অন্তত আয়ানকে কাবু করতে এটাই যথেষ্ট। এই কয় মাসে এই বদঅভ্যাস হয়ে গেছে আয়ানের। আদ্রিকাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে না ঘুমালে একদমই ঘুম আসে না তার। তার এই অভ্যাসের সুযোগটাই লুফে নিয়েছে তার দুষ্টু বউ। উঠতে বসতে এখন কিছু হলেই আলাদা ঘুমানোর হুমকি দেয়। তবে আয়ানকে ছাড়া আদ্রিকা যে নিজেও ঘুমাতে পারে তা কিন্তু নয়। সেও তো শুধু ভয় দেখাতেই হুমকি দেয়। সেও জানে এই হুমকি কাজে লাগে।
আদ্রিকা সব কাজে শেষ করে হিমেলকে কল দেয়। হ্যালো হিমেল, এইদিকে সব কাজ শেষ, এখন তুমি শুধু বলো, আমার ননদ কি তোমার সাথে দেখা করতে গিয়েছে নাকি? হিমেল অসহায় মুখে বলল, না ভাবি, এখনো সে আসেনি। চিন্তা করো না, আমি ওকে অলরেডি ওনার অফিসে পাঠিয়ে দিয়েছি। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আকাশে সূর্যাস্তের লালচে আভা ছড়িয়ে পড়েছে, আর হালকা বাতাসে গাছের পাতা মৃদু নড়ছে। পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে, আর চারপাশে এক ধরনের শান্তি বিরাজ করছে। এই সুন্দর বিকেলে রামিসা আয়ানের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। অফিসের সামনে ছোট্ট একটি বাগান, যেখানে কিছু ফুল ফুটে আছে। রামিসার মন কিছুটা উদ্বিগ্ন, কারণ সে আজ অনেক দুঃসাহসিক এক সিদ্ধান্ত নিয়েছে। সে আয়ানকে এমন একটা গুরুতর কথা বলতে যাচ্ছে, যেটা শুনলে তার ভাই তাকে মেরেও ফেলতে পারে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ। আসলে প্রথমে রামিসা হিমেলের সাথে আর কথা না বলার জেদ ধরলেও পরে হিমেলের জন্য অস্থির হয়ে পড়ে। এই পরিস্থিতিতে রামিসার মন যেন কোথাও স্থির হতে পারছে না। সে বারবারই ফোনের দিকে তাকায়, কিন্তু কোনো মেসেজ বা কল আসে না। হৃদয়টা ভারী হয়ে আসে তার, আর চোখে অশ্রু জমে যায়। রামিসা বেশ ভালোই বুঝতে পারে যে হিমেল তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। হিমেল তাকে মায়ায় ফেলে দিয়েছে। এটাও বুঝতে পারে যে সে হিমেলকে সত্যি ভালোবাসে। তার হৃদয় যেন হিমেলের জন্য কাঁদছে। এমনিতেও আয়ান তার জন্য ঘটকের সাথে আলোচনা করে পাত্র দেখতে যাওয়ার ডেটও ঠিক করে ফেলেছে। আদ্রিকাকে সবকিছু খুলে বললে আদ্রিকাও রামিসাকে বলে যে সবকিছু প্রকাশ করে দাও, অনুভূতি লুকিয়ে রাখতে হয় না। সব শেষে রামিসা সিদ্ধান্ত নেয় যে তাকে এই কথা আয়ানকে জানাতে হবে। কি হয় হোক, আজ সে বলেই দেবে। আর হিমেল তো বলেছে তার জন্য মনের দরজা সর্বদাই খোলা, তাহলে ভয় কিসের? বড় একটা শ্বাস নিয়ে রামিসা এগিয়ে গেল আয়ানের অফিসের দিকে। ধীরে ধীরে অফিসের ভেতরে ঢোকে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, আর হাতের তালু ঘামছে। অফিসের ভেতরে পরিবেশ শান্ত, কিন্তু তার মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। আয়ান কেবিনে বসে কাজ করছে। রামিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। কেবিনে নক করে বলে, ভাইয়া। আয়ান মাথা তুলে তাকায়। রামিসাকে এই সময় এখানে দেখে সে মনে মনে অবাক হলো না। সে তো জানতো যে রামিসা আসবে, আদ্রিকা তো তাকে সব বলেছে, কিন্তু ছোট বোনকে বিভ্রান্তিতে ফেলতেই আয়ান অবাক হওয়ার ভান করে বলল, রামিসা, তুই এখানে এই সময়? ভেতরে আয়। বলেই আয়ান এগিয়ে যায় রামিসার দিকে। রামিসার একদম সামনে দাঁড়িয়ে আয়ান জিজ্ঞাসা করে, কিরে, হঠাৎ এখানে কেন? রামিসা মাথা নিচু করে ধীরে ধীরে বলে, ভাইয়া, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তার কণ্ঠস্বর কাঁপছে। আয়ান সিরিয়াস ভঙ্গিতে বলল, কি কথা? রামিসা একটু নীরব রইল। আয়ান বলল, কি হলো, কি বলবি বল। রামিসা মাথা নিচু করে বলল, আমার জন্য পাত্র পছন্দ করতে যেও না ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না। বলে মাথা নিচু করেই চোখ খিচে বন্ধ করে রাখে। অপেক্ষায় থাকে আয়ানের ধমকের, হয়তোবা এক্ষুনি একটা বড়সড় ঝড় উঠবে। কিন্তু আয়ান ঠান্ডা গলায় বলে, কেন? রামিসা একটা শুকনো ঢোক গিলে এক নিঃশ্বাসে বলে ফেলে, আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। কে সে? আয়ানের ঠান্ডা কণ্ঠস্বর রামিসার ভয়টাকে আরো বাড়িয়ে দিচ্ছে। রামিসা কিছুক্ষণ চুপ করে থেকে আবারও ঢোক গিলে আয়ানের চোখে এক পলক তাকায়। তারপর আবারও মাথাটা নামিয়ে ধীরে ধীরে বলে, হিমেল। রামিসা মাথা নিচু করে অপেক্ষা করতে থাকে আয়ানের তীব্র প্রতিক্রিয়া, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও আয়ানের কোনো শব্দ পাওয়া যায় না। কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসা ধীরে ধীরে চোখ খুলে তাকায় আয়ানের দিকে। আয়ান ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। এরপর আয়ান নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, হিমেল তোকে ভালোবাসে? রামিসা ওপর নিচ মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। আয়ান কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো তার বোনের মনোভাবের ওপরে। এরপর বলল, যখন ভালোইবাসিস, তাহলে ওকে কষ্ট দিলি কেন? ওর প্রতি বিশ্বাস নেই কেন তোর? রামিসা ফট করেই তাকালো আয়ানের দিকে, স্তব্ধ চোখে তাকিয়ে রইল।
রামিসার এই অবাক হওয়া দৃষ্টি দেখে আয়ান হাসি দমিয়ে রাখতে পারল না, ফিক করেই হেসে ফেলল। প্রথমে আয়ানের কথাতেই রামিসাই চমকে গিয়েছিল, এবার আয়ানের এইরকম অসময়ের হাসিতে সে তাজ্জব বনে গেল। অনেক কষ্টে বলে উঠল, হাসছো কেন ভাইয়া? আয়ান কোনো মতে হাসিটা আটকে বলে ওঠে, হাসছি কারণ হিমেল যখন জানতে পারলো আমি সব জানি, তারও মুখের অবস্থা তোর মতোই হয়েছিল। বলেই আবারও হেসে উঠল আয়ান। রামিসা চমকে গেল। তোরা তোরা কি ভাবিস বলতো? তোরা দুটোই গাধা। আজ পর্যন্ত কেউ আমাকে চিনলি না রে। আচ্ছা, হিমেলের কথা না হয় বাদই দিলাম, তুই তো আমাকে চিনিস। অন্তত তোর তো জানানোর কথা যে তোর ভাই ওই রকম হিটলার ভাই না। রামিসার চোখ দুটো ছলছল করছে। অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার আশায় সে উৎফুল্লে তাকিয়ে রয়েছে আয়ানের দিকে। সে ভাবতেও পারেনি এরকম কিছু হবে। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। আয়ান এগিয়ে এসে যত্ন করে ছোট বোনের চোখের পানি মুছিয়ে দিল। এরপর তার 2 গালে হাত রেখে বলল, সত্যিকারের ভালোবাসা কখনো অবজ্ঞা করতে হয় না রামিসা। এই আমাকেই দেখ না, সত্যিকারের ভালোবাসা চিনতে না পারার কারণে কি একটা বাজে অবস্থায় পড়তে হয়েছিল আমাকে। আজ যদি তোর ভাবি আমাকে এতটা ভালো না বাসতো, তাহলে আমি কি ওকে আর বেঁচে থাকতাম বল? শেষ হয়ে যেতাম। কিন্তু তোর ভাবিই আমাকে শিখিয়েছে আসল ভালোবাসাটা। না হলে আমি আজও সেই রকম বদমেজাজে রাগীই থেকে যেতাম। হিমেলকে আমি ছোট থেকেই চিনি, আর আমি এটাও জানি হিমেল যদি কাউকে ভালোবাসে তাহলে তার জান দিয়ে সে তাকে ভালোবাসে, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসে। আর আমি এটাও খুব ভালো করেই জানি হিমেল আমার বোনকে খুব ভালো রাখবে। খুব সুখী হবি তোরা। রামিসা আয়ানের 2 হাত ধরে বলল, ভাইয়া তুমি সব জানতে, তাও কেন এইভাবে চুপ ছিলে? আয়ান হেসে বলল, তোদের দুজনকে মিলিয়ে দিতে। প্ল্যান অবশ্য তোর ভাবির। আমার বইয়ের কত বুদ্ধি দেখেছিস। যাই হোক, হিমেল আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে তুই অনেক কষ্ট দিয়েছিস, কিন্তু তুই ওকে বিশ্বাস করতে পারিসনি কেন বলো তো? আর ভালোবাসাতে বিশ্বাস হচ্ছে মূল ভিত্তি। রামিসা মাথা নিচু করে বলল, ভাইয়া আমি বুঝতে পারিনি। আর আমার এমনিতেও তোমার আর মম বাপ্পির ভয় ছিল। ভাবি তো সব জানতো, আমি বলেছিলাম। আচ্ছা, উনি কোথায় ভাইয়া? জানো, উনি আমার ফোন তুলছে না, খুব রেগে আছে আমার উপরে। আয়ান সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, হিমেলের সাথে এখন দেখা করতে চাস? রামিসা উৎফুল্লে মাথা ঝাঁকালো, সে তো চাই, খুব করে চাই। আয়ান বলল, যুবমৈত্রী পার্কে তোর জন্য অপেক্ষা করছে ও। রামিসা অবাক হয়ে তাকালো, আমার জন্য অপেক্ষা করছে মানে? আয়ান কলার ঝাঁকিয়ে বলল, সবই তোর ভাবির কেরামতি বুঝলি, সবই তোর ভাবির পরিকল্পনা। আমি একদম নির্দোষ, আমি কিচ্ছু জানি না সত্যি। তবে এতটুকু জানি আমার বেস্ট ফ্রেন্ড হিমেল এখন যুবমৈত্রী পার্কে তোর জন্য অপেক্ষা করছে। যা, আর দেরি করিস না। রামিসা অবাক হয়ে তাকালো। কিছু একটা বলতে গেলেই আয়ান বলল, আরে বাবা পরে হবে, পরে যা বলার বলিস, এখন যা তো, কানের কাছে প্যান প্যান করিস না। এমনিতেই তোর ভাবি আমাকে আজ হুমকি দিয়ে দেরিতে বাড়িতে যেতে বলেছে, খুব টেনশনে আছি। বউটা আবার রাগ করলো নাকি আমার, কে জানে। যাওয়ার সময় একটা বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে বুঝলি। তুই আর টেনশন নিস না, ওকে? যা যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। রাতটা যেন নিজেই প্রেমের এক অপূর্ব কাব্য হয়ে উঠেছে। আকাশের গভীরতার মধ্যে ছড়িয়ে থাকা তারা চাঁদের মায়াবী আলোতে ভেসে যাচ্ছে পুরো পৃথিবী। চারপাশের নিস্তব্ধতা যেন এক গভীর রহস্য বয়ে নিয়ে আসছে, যেখানে প্রতিটি হাওয়ার শব্দ, প্রতিটি পাতারও কম্পনও যেন মধুর সুর হয়ে বাজছে। এই রাতের সৌন্দর্য যেন একান্তই ব্যক্তিগত, যেন তার মায়ায় আচ্ছাদন 2 জোড়া পাখির জন্য। বাইরে হালকা বাতাস বইছে, যা জানালার পর্দাকে নরমভাবে নাড়িয়ে দিচ্ছে। সেই বাতাসের সঙ্গে আদ্রিকার শাড়ির আঁচলও হালকা দুলছে। নীল রঙের শাড়িতে আদ্রিকাকে যেন আকাশের এক টুকরো নীলিমা হয়ে উঠেছে। শাড়ির রেশমি বুনন
তার প্রতিটি হাঁটার সাথে সাথে মৃদু আলোয় ঝলমল করে উঠেছে। তার চুলগুলো মসৃণভাবে ঢেউ খেলানো নরম বাতাসে উড়তে থাকে, যেন তার সাজের সৌন্দর্যে এক আলাদা আবেশ এনে দিচ্ছে। কপালে ছোট্ট সোনালি টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক এবং চোখে কাজলের গভীর রেখা তার মায়াবী দৃষ্টিকে আরো তীক্ষ্ণ করেছে। হাতে রূপোর চুড়ি আর কানে দুলছে ছোট্ট নীল পাথরের দোল, যা তার সৌন্দর্যকে পূর্ণতা দান করেছে। তার সৌন্দর্যে যেন রাতটিও নীরবে মুগ্ধ হয়েছে। সে তো আজ ইচ্ছে করেই নিজেকে সাজিয়ে তুলেছে। আকাশের চাঁদ তার সম্পূর্ণরূপে উদ্ভাসিত হয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। জানালা দিয়ে ঘরে প্রবেশ করা তার আলোতে ঘরের প্রতিটি কোণ সোনালী রূপে আলোকিত হয়েছে। চারপাশের এই নীরব রাত্রির সৌন্দর্য যেন গোপন প্রেমের কথাই বলছে। গাছের পাতাগুলো হালকা দুলুনির মধ্যে যেন কোনো মিষ্টি সুর বাজছে। দূরে কোথাও হালকা ঝিঝি পোকার ডাক, আর রাতের নিস্তব্ধতা ভেঙে যেন আরো গভীর হয়ে উঠেছে এই বিশেষ রাতের আবহাওয়া। চাঁদের আলোতে ভিজে থাকা পৃথিবী, চারপাশের ফুলের মৃদু সুবাস আর শীতল বাতাসের স্পর্শ, সবকিছু মিলিয়ে রাতটা যেন স্বপ্নের মতো লাগছে। ঘরের প্রতিটি কোণ যেন গল্প বলছে আদ্রিকার পরিশ্রম আর ভালোবাসার। সে তো নিজের হাতে সাজিয়েছে পুরো ঘর। আলোতে আলোতে ঘরটা যেন এক স্বপ্নপুরী হয়ে উঠেছে। সাদা, নীল আর মেরুন রঙের মিলে মিশে সাজানো কুশন, মোমবাতির হালকা সোনালি আলো আর জানালা দিয়ে আসা নরম চাঁদের আলো যেন পুরো পরিবেশটাকে এক মায়াবী পরিসরে রূপান্তর করেছে। প্রতিটি কোণেই ছোট ছোট লাইটগুলো জ্বলছে, যেন তারা রাতের আকাশ থেকে নেমে এসেছে শুধু এই রাতটাকে স্মরণীয় করে রাখতে। আদ্রিকা ঘরটা একটু ভালো করে চোখ বুলিয়ে নেয়। তার চোখে কিছুটা উত্তেজনা, কিছুটা ভয়। আয়ান কি খুশি হবে? এতক্ষণ ধরে তার সাজানো চমক কি সফল হবে? সে বারবার ঘরটাকে দেখে, একবার আয়নায় নিজের চেহারাটা দেখার চেষ্টা করে, যেন নিজেকেও তৈরি করতে চায়। ঘরের একপাশে রাখা জন্মদিনের কেক, যা তার নিজের হাতে তৈরি। ছোট্ট মোমবাতির আলোতে কেকের ওপরে চকচকে গ্লাসিংটা আরো ঝকমক করছে। আদ্রিকা একবার মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেখে। ছোট্ট টেবিলের ওপর ফুলের তোড়া আর বেলুনগুলো তাদের নরম ছায়া ফেলে। পুরো ঘর জুড়ে নরম মিউজিক বেজে চলেছে, যা আরো বেশি রোমান্টিক আবহাওয়া তৈরি করেছে। এই রাতে, এই মুহূর্তে আদ্রিকার মনে অনেক আশা, অনেক স্বপ্ন। আয়ান আসবে, ঘরের রূপ দেখে চমকে যাবে, আর তারা দুজনেই হারিয়ে যাবে একে অপরের মাঝে। এই ভাবনাতেই আদ্রিকার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। মেঝেতে বিছানো হয়েছে একটি নরম কার্পেট। ঘরটির এক কোণে রয়েছে একটি ছোট্ট টেবিল, যেখানে সাজানো আছে আরো কিছু সুস্বাদু খাবার। আদ্রিকা নিজের হাতে তৈরি করেছে আয়ানের প্রিয় পাস্তা আর তার জন্য একটি বিশেষ ডেজার্ট, চকলেট মুস। দেওয়ালে ঝুলছে কিছু ছবি, যেখানে তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো ধরা পড়েছে। আদ্রিকা জানে এই ছবিগুলো আয়ানকে স্মৃতির জালে বেঁধে রাখবে। ঘরটিকে কেন্দ্র করে বড় একটা ফুলদানি, যেখানে রং বেরঙের গোলাপ ফুল ফুটে আছে। গোলাপের সুবাস ঘরটিকে আরো রোমান্টিক করে তুলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিকা শেষবারের মতো নিজেকে দেখে আর মনে মনে ভাবে আজকের রাতটা বিশেষ হতে পারে। রাত 11টা বাজলে আয়ান অফিস থেকে বেরিয়ে পড়ে। আসার পথে বেলি ফুলের মালা আনতে ভোলে না। বাড়ির সামনে গাড়ি থামাতেই আয়ান আবারও ঘড়ি দেখে। না, সময় ঠিক আছে, 11:30 বাজে এখন। গ্যারেজে গাড়িটা পার্ক করে আয়ান সদর দরজার সামনে আসে। এরপর কলিং বেল বাজালো, কিন্তু কেউ দরজাটা খুলল না। আজব, আদ্রিকা তো কখনো দরজা খুলতে এত দেরি করে না। আয়নের মনটা কু ডাকতে শুরু করলো। মেয়েটা দরজা খুলছে না কেন? ও ঠিক আছে তো? অস্থির হয়ে শেষ পর্যন্ত আয়ান দরজা ধাক্কাতে গেলে
দরজাটা ফট করে খুলে যায়। অবাক হয় সে। এর মানে দরজা খোলাই ছিল। দেরি না করে দরজা পেরিয়ে ঢুকে পড়ে আয়ান। কিন্তু পুরো বাড়ি এমন ঘুটঘুটে অন্ধকার দেখে হতভম্ব হয়ে গেল আয়ান। পুরো বাড়ি এমন অন্ধকার নিস্তব্ধ কেন? আয়ান আদ্রিকার নাম ধরে ডেকে উঠল, কিন্তু কোনো সাড়া নেই। বেশ কয়েকবার আদ্রিকাকে ডাকলো সে। এরপর হাতের অফিসের ব্যাগটা ড্রয়িং রুমের টেবিলের ওপরে রাখতে গেলেই দেখতে পায় একটি হলুদ রঙের ছোট্ট চিরকুট গ্লাস দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। কৌতূহলে চোখ দিয়ে আয়ান চিঠিটা হাতে নিয়ে দেখল। সেখানে ছোট ছোট হাতের লেখাটা পড়ে আয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চিরকুটে লেখা আছে, মিস্টার চৌধুরী, এই অন্ধকারে ভয় পাবেন না। আমি একদমই ঠিক আছি। ইচ্ছে করেই পুরো বাড়ি অন্ধকার করেছি। একটা চমক আছে আপনার জন্য। তবে আগে আমি যা বলবো তাই শুনুন। কোনো রকম কৌতূহল ছাড়া আপনি এখন গেস্ট রুমে যান। সেখানে গিয়ে বেডসাইড টেবিলের উপরে একটা শপিং ব্যাগ পাবেন। কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। দয়া করে আজ চোখটা বন্ধ করে আমার কথা শুনুন। মুচকি হেসে আয়ান পা বাড়ালো গেস্ট রুমে। তাদের গেস্ট রুমটি নিচতলায়, তাই অন্ধকারেও খুব একটা সমস্যা হলো না আয়ানের। গেস্ট রুমের বেডসাইড টেবিল থেকে পাওয়া শপিং ব্যাগের ভেতরে থাকা সাদা রঙের প্যাকেটটা খুব মনোযোগ দিয়ে দেখছে আয়ান। কি আছে এতে? ফোনের আলো জ্বালিয়ে আয়ান প্যাকেটটা খুলল। একটা পাঞ্জাবি। প্যাকেটটা থেকে আয়ান একটা পাঞ্জাবি পেল। নীল রঙের পাঞ্জাবিটি ছিল অপূর্ব, যেন আকাশের নীলিমা তার মধ্যে মিশে আছে। এই কাপড় ছিল মসৃণ আর কোমল, সূক্ষ্ম সুতোর কাজ করা বুটিক্স নকশা পুরো পাঞ্জাবি জুড়ে ছড়িয়ে ছিল। নীল রঙের উপরে সাদা সূচিকর্মের নিখুঁত মিলন পাঞ্জাবিটিতে আরো মোহনীয় করে তুলেছে। বোতামের কাছে ছোট ছোট সোনালী আলপনার মতো নকশা পাঞ্জাবির সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করেছে। হাতে তৈরি এই পাঞ্জাবিটির প্রতিটি ভাঁজে ছিল ভালোবাসার ছোঁয়া, যা না দেখে আয়ান অনুভব করছিল তার হৃদয়ে। খুব পছন্দ হলো আয়ানের। পাঞ্জাবির ওপরে সে আলতো করে হাত বুলালো। সেখান থেকেও সে একটি হলুদ রঙের চিরকুট পেল। সেই চিরকুটে লেখা ছিল, মিস্টার চৌধুরী, সুন্দর করে ফ্রেশ হয়ে এই পাঞ্জাবিটা পরে নেবেন। এরপরে আমাদের ঘরে চলে আসবেন। আপনার অর্ধাঙ্গিনী আপনার জন্য অপেক্ষা করছে। আয়ান মুচকি হাসলো। কি শুরু করেছে তার বউটা? তার নিরামিষ টাইপের বউটা আজ হঠাৎ এত রোমান্টিক? বিষয়টা কি? কোনো মতলব আছে নাকি? ভাবতে ভাবতেই আয়ান ফ্রেশ হতে চলে গেল। যতই হোক, বউ কত শখ করে পাঞ্জাবিটা পরতে বলেছে তাকে, পরতে তো হবেই। রাত গভীর। আকাশে কিছু তারার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। সারা শহর ঘুমিয়ে পড়েছে, আর পার্কের নিস্তব্ধতা যেন সমস্ত কিছুকে ঢেকে রেখেছে। দূরে কিছু জোনাকি আলো জ্বালাচ্ছে, আর হালকা হাওয়া গাছের পাতা নাড়াচ্ছে, যেন নিস্তব্ধ রাতের গানের সুর। এই পরিবেশের মাঝেই যুববৈত্রী পার্কের এক কোণায় একা দাঁড়িয়ে আছে হিমেল। তার চোখে চিন্তার ছাপ, মুখে অভিমানের ছায়া। মনের মধ্যে এখনো অশান্তি, কিন্তু গভীর রাতে সে নিজেই নিজের সাথে লড়ছে নীরবে। পার্কের নিস্তব্ধ রাত্রিতে বাতাসের হালকা শীতলতা ছড়িয়ে পড়েছে। আকাশের কালো মেঘের গাঢ় ছায়া, মাঝে মাঝে ঝলসে ওঠা দূরের বিজলি আলোয় চারপাশটা আরো রহস্যময় হয়ে উঠেছে। গাছের পাতাগুলি যেন হাওয়ার সাথে সুর মিলিয়ে ফিসফিস করছে। হিমেল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এখনো আসছে না কেন মেয়েটা? হঠাৎই দূর থেকে এক ধ্বনি ভেসে আসে, দৌড়ানোর শব্দ। সেই সাথে রামিসার চঞ্চল কণ্ঠের শ্বাস নেওয়ার শব্দ যেন গভীর রাতের স্তব্ধতা ফিরে ফেলেছে। হিমেল পিছু ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে তার চোখটা আটকে যায় টলমল চোখে দৌড়ে আসতে থাকা রমণীর দিকে। রামিসা যেন সমস্ত আবেগে উজাড় করে দৌড়াচ্ছে। তার চুল বাতাসে উঠছে, প্রতিটি পদক্ষেপে মাটির উপরে ধাক্কা লেগে কাঁপছে যেন তার সমস্ত চিন্তা শক্তি। তার হৃদয় বেদনার ভারে ভারী, কিন্তু পায়ে যেন এক অদম্য জোর। চোখে অনুশোচনা, ঠোঁট কামড়ে ধরে রামিসার চঞ্চলতা তার সমস্ত অব্যক্ত কথাকে প্রকাশ করছে।
হিমেল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রামিসা দৌড়ে এসে হঠাৎ থেমে যায় হিমেল ঠিক সামনে, যেন সমস্ত পৃথিবী থেমে গেছে তার জন্য। তার চোখে চোখ রেখে সে দাঁড়িয়ে যায়, নিঃশ্বাসে উত্তাল ঝড়ের মতো একটা অস্থিরতা। রামিসার চোখ দিয়ে যেন অশ্রু গড়িয়ে আসতে চাইছে, কিন্তু সে কথা বলার আগেই সেই আবেগে গলা আটকে আসে। সে একবার ঝুঁকে হাঁপিয়ে ওঠে, হাত দিয়ে নিজের কপাল মুছে নেয়। হিমেল এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রামিসার দিকে। এভাবে দৌড়ে আসার মানেটা কি? হেঁটেও তো আসা যায় নাকি? কপট রাগ দেখিয়ে হিমেল বলে ওঠে, এভাবে পাগলের মতো দৌড়ে আসলে কেন? কুকুর কি পিছু ধাওয়া করেছিল নাকি তোমার? হেঁটেও তো আসতে পারো নাকি? রামিসা ভুরু কুঁচকে গেল। এ কার জন্য এত কষ্ট পাচ্ছিল সে? আজব তো। সে অনেকক্ষণ ট্যাক্সি গাড়ি খুঁজছিল, কিন্তু কোনো কিছু পায়নি। এ কারণে শুধুমাত্র এই লোকটার জন্য এত দূর থেকে এভাবে দৌড়ে দৌড়ে এসেছে। আর এই লোকটা তাকে রাগ দেখাচ্ছে। রামিসাও কিছু কিঞ্চিত রেগে গিয়ে বলে উঠল, আপনি এখনো আমার সাথে এমন ব্যবহার করছেন? আসলেই আপনি একটা চিকা। হিমেল ভুরু কুঁচকে তাকিয়ে বলল, এখানে এসেছো কেন? কি চাই? রামিসার ইচ্ছে করলো হিমেলের মাথা ফাটাতে। সে তো নিজেই এখানে তার জন্য অপেক্ষা করছিল, আর এখন তাকেই জিজ্ঞাসা করছে যে সে কি চায়। ঢং দেখে বাঁচি না। তবুও সেদিনের কথা মনে পড়তেই রামিসা মাথা নিচু করে অসহায় হয়ে বলল, আপনাকে চাই। হিমেলের কপালে আরো ভাঁজ পড়ল। রামিসা এবার মাথা তুলে অসহায়ভাবে বলে উঠল, এমন করছেন কেন আপনি? ফোন করেছি কতবার বলুন তো? আমি আপনাকে কল ধরেননি কেন? সামান্য একটু কারণে এত রাগ করলে হয়? শুধু শুধু রাগারাগি করেন। আমি তো মানলাম আমার ভুল হয়েছে, তাই বলে এমন করবেন? হিমেল ঠান্ডা গলায় বলল, তোমাকে কে বলেছে আমি রাগ করেছি? রামিসা অবাক হয়ে বলল, রাগ করেননি? সবাইকে নিজের মতো ভাবো। রাগ করলে আমি এখন এত রাতে এখানে তোমার জন্য অপেক্ষা করতাম? রামিসা মাথা নিচু করে ফেলল। আর একটু নীরবতা। রামিসা কিছুক্ষণ পর বলে উঠল, শুনুন, ভাইয়া সব জেনে গিয়েছে। তোমার আগে আমি সেটা জানি। রামিসা এবার দুষ্টুমির হাসি দিয়ে বলল, আপনিও নাকি ভয় পেয়েছিলেন ভাইয়াকে? হিমেল আমতা আমতা করে বলল, হিয়ে একটু তো ভয় পেতেই লাগে, তাই না? রামিসা খিলখিল করে হেসে উঠল। হিমেল মুগ্ধ হয়ে দেখল ওর হাসি। এরপরে হঠাৎই রামিসার কোমরটা টেনে নিজের কাছে নিয়ে এলো। রামিসা প্রথমে হকচকিয়ে গেল। তার দুই হাত এখন হিমেলের বুকে। হিমেল একটু বাঁকা হেসে দুষ্টুমির স্বরে বলল, ওই দিন ওইভাবে কান্না করছিলে কেন? রামিসা থতমত খেয়ে বলল, কই, কোথায় কান্না করছিলাম না তো। হিমেল বলল, আমি তো নিজে চোখে দেখলাম। রামিসা কিছু বলল না। একটু পর লাজুক হয়ে বলল, শুনুন। হুম, বলুন। ভালোবাসি। বলেই রামিসা মাথা নিচু করে রইল। খুব লজ্জা লাগছে তার। হিমেল নীরব হয়েই তাকিয়ে রইল। রামিসা কিছুক্ষণ পর মাথা তোলে তাকালো। দেখল হিমেল অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। তার চোখে অন্য কিছু একটা রয়েছে। রামিসা একটু লাজুক কণ্ঠে বলল, ওভাবে তাকিয়ে রয়েছেন কেন? কি দেখছেন? হিমেল কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ে করবে আমাকে? ভাইয়া ভাবি তো রাজি আছে। আয়ান আর ভাবি এমনিতেও রাজি। আমি তোমার কথা জিজ্ঞাসা করেছি, তুমি বিয়ে করবে আমাকে? রামিসা ওপর নিচ মাথা দোলালো। হিমেল এইবার রামিসার ঘাড়ে হাত দিয়ে তাকে কাছে টেনে নিল। এরপরে তার কপালে ছোট্ট একটা চুমু খেলো। রামিসার পুরো শরীর শিউরে উঠল। কেঁপে উঠল তার ছোট্ট দেহখানা। হিমেল কপাল থেকে ঠোঁটটা সরিয়ে নিয়ে রামিসার চোখে চোখ রাখল। রামিসা লাজুক কণ্ঠে বলল, এটা প্রথম। হিমেল বলল, কি? রামিসা এক আঙ্গুল দিয়ে কপালের দিকে দেখিয়ে বলল, এই যে চুমু, প্রথমবার চুমু খেলেন। হিমেল অন্যদিকে তাকিয়ে একটু হাসি দিয়ে বলল, এটা প্রথম না, এটা তৃতীয়। রামিসা অবাক হয়ে বলল, তৃতীয়বার কিভাবে? হিমেল দুষ্টু হেসেই বলল, তুমি আমার সামনে এর আগে কতবার অজ্ঞান হয়ে গেছো বলো তো? দুবার। হিমেল ঠোঁটটা গোল করে বলল, ও আচ্ছা। প্রথমে বুঝতে না পারলেও
পরবর্তীতে বুঝতে পেরে রামিসার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সে হিমেলের বুকে ধাক্কা দিয়ে বলল, আপনি এত খারাপ? আমি আপনাকে ভালো ভেবেছিলাম। আপনি আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিচ্ছেন? আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম আপনি চুমু খেয়েছিলেন? ছি ছি, আপনি খুব খারাপ। হিমেল ২ হাত বুকে গুজে রইল। বলল, আমি ভদ্র ছেলে, এই জন্য শুধু চুমুই খেয়েছি, অন্য কিছু তো আর করিনি। প্রথমবার যখন গাড়িতে চুমু খেয়েছিলাম তখন যেভাবে কেঁপে উঠেছিলে, ভয় পেয়েই তোমাকে ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলাম। জ্বর-টর আসবে ভেবেছিলাম। রামিচা বলল, আপনি এত লুচু? আমি আগে জানতাম না। হিমেল আবার ওকে কাছে টেনে নিল আর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি আরো কত লুচু বিয়ের পরে বোঝাবো তোমাকে। রামিসাও মুখ ভ্যাংচালো আর বলল, আমি এখন বাড়ি যাব, ছাড়ুন। কিসের বাড়ি যাবা? কাবাব ম্যাম হাড্ডি হতে যাবা তুমি? মানে? হিমেল একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, একটু পর আয়ানের জন্মদিন, ভুলে গেছো তুমি? রামিসার মনে পড়তে সে মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, একটুও মনে ছিল না। সব আপনার দোষ, আপনার জন্যই ভুলে গেছি আমি। সেম ইয়ার। কটা বাজে এখন? একটু পর ১২টা বাজবে। ভাবি আয়ানকে সারপ্রাইজ দেবে। তুমি ওখানে গিয়ে কাবাব মে হাড্ডি হতে যাবে কেন? আজকে আমরা সারা রাত এই পার্কেই কাটাবো। ভোরবেলা তোমাকে দিয়ে আসবো বাড়িতে, তখন আয়ানকে উইশ করো। কিন্তু আমি এখানে আপনার সাথে কিভাবে থাকবো? পার্কে রাত্রেবেলা একা একা? ভাইয়া ভাবি জানলে কি হবে? ভাবি জানে, আর ওদের মাঝখানে কলা গাছ হয়ে দাঁড়ানোর কোনো দরকার নেই। আর তোমাকে নিয়ে আমি তো এখানে বাসর করছি না। তুমি আমি আজ এখানে সারা রাত একটু চন্দ্রবিলাস করব শুধু। রামিসা মুচকি হেসে বলল, আচ্ছা। রামিসা এক হাত মুঠোয় পুরে নিয়ে হিমেল আবেগী কণ্ঠে বলে উঠল, চাঁদের আলোয় তুমি, তুমি যেন রূপের কাব্য, রাতের স্নিগ্ধতাতে মোহময়। তোমার প্রতিটি আফসা, তুমি আমার রাত্রির সূর্য, তুমি আমার স্বপ্নে আসা প্রেমের এই রাতেই শুধু, তুমি আমার সকল আশা। রাতের নীরবতা যেন ঘরের চারপাশে চাদর হয়ে ঢেকে রয়েছে। আয়ান নীল পাঞ্জাবিটা পরে ওপরে উঠে তাদের ঘরের দিকে এগিয়ে আসলো। দরজাটা ধীরে ধীরে খুলে ভেতরে পা রাখতেই অন্ধকারের এক মোহময়তা তাকে ঘিরে ফেলে। চারিদিকে নিস্তব্ধতা, প্রতিটা প্রাচীর, প্রতিটা আসবাব যেন সবকিছুই এই অন্ধকারের গভীরে লুকিয়ে আছে। আয়ান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, অবাক হয়ে চারপাশটা দেখে। দমকা বাতাসের হালকা শীতলতা তার মুখে লাগতেই মনের গভীরে কিছু একটা অনুভব করে সে। কিন্তু কিছুই বোঝার আগেই হঠাৎই সামনের দূর থেকে ছোট ছোট ক্ষীণ আলোর ঝলকানি চোখে পড়ে, মোমবাতির আলো। আর সেই আলোতে প্রথমেই নজরে আসে দুটি গভীর টানা টানা চোখ। মোমবাতির আলোয় সেই চোখগুলো যেন পুরো অন্ধকারকে ভেদ করে আলো ছড়াচ্ছে, মায়াবী, স্নিগ্ধ এবং অপূর্ব সুন্দর। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সেই চোখের অধিকারিণী নীল শাড়িতে জড়িয়ে থাকা আদ্রিকা মোমবাতির আলো নিয়ে সামনে এগিয়ে আসে। মোমবাতির কাপা কাপা আলোতে তার মুখে পড়ে এক মোহনীয় আভা। তার চুল হাওয়ায় হালকা উড়ছে, আর শাড়ির নীল রং যেন রাতের অন্ধকারকে চ্যালেঞ্জ করছে। চারপাশের সবকিছু যেন মুহূর্তে ম্লান হয়ে যায় মোমবাতির আলোর কোমল স্পর্শে। আদ্রিকার মুখের প্রতিটি রেখা যেন নতুন করে ফুটে উঠেছে। তার চোখের গভীরতা, ঠোঁটের কোণে লুকানো এক চঞ্চল মৃদু হাসি এবং মুখের শান্ত মায়া। আয়নের চোখ সেখান থেকে এক মুহূর্তের জন্যেও সরছে না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। তার হৃদয় ধীরে ধীরে আবেগে ভরে উঠেছে। এমন গভীর রাতে এক এই মায়াবী মুহূর্ত যেন বাস্তবতার চেয়েও বেশি স্বপ্নময় লাগছে। আদ্রিকা আরো এগিয়ে এসে মোমবাতিটা তুলে ধরে আয়নের মুখের কাছে এনে দেয়। মোমবাতির নরম আলোয় তাদের মুখের মধ্যবর্তী দূরত্ব যেন মিলিয়ে যায়। তার চোখে এক গভীর অনুভূতি, যেন সমস্ত কথার চেয়েও শক্তিশালী। আয়ান মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এই অন্ধকার রাতে। মোমবাতির আলো আর আদ্রিকার মায়াবী উপস্থিতি যেন তার কাছে সবচেয়ে সুন্দর উপহার হয়ে আসে। এই মুহূর্তে পৃথিবীর সবকিছু থেমে আসে।
আর তাদের দুই হৃদয় মোমবাতির শিখার মতো আলো ছড়িয়ে দিচ্ছে, নিঃশব্দে তাদের ভালোবাসা প্রকাশ করছে। আয়ানের হৃদয়ের মুগ্ধতায় ভরে ওঠে, তার সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে গেছে। এই গভীর রাতে অন্ধকার ঘরটা এখন আর অন্ধকার মনে হচ্ছে না। মোমবাতির আলো আর নীল শাড়িতে আদ্রিকার উপস্থিতি যেন পুরো পৃথিবীকে আলোকিত করে তুলেছে। আয়ান একটা শুকনো ঢোক গিলে কিছু বলতে চাইলে আদ্রিকা তার এক হাত দিয়ে আলতো করে আয়ানের ঠোঁটে আঙ্গুল রাখে। এরপরে আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, এখন আপনার কথা বলার অধিকার নেই মিস্টার চৌধুরী। আজ আপনি নন, আজ শুধু আমি বলবো, আপনি শুনবেন। আয়ান রোবটের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার চোখ তো বিচরণ করছে আদ্রিকাতে। কে এই রমণী? সে তো আজ প্রথম দেখছে তাকে। আদ্রিকা জিজ্ঞাসা করলো, কি দেখছেন ওভাবে? আয়ান আনমনেই অস্পষ্ট স্বরে বলল, তোমাকে। কেন, আগে কখনো দেখেনি? না, এই রূপে এভাবে আগে কখনো দেখিনি। আদ্রিকা মোমবাতিটা এক পাশে রেখে দিয়ে আয়ানের কাছ থেকে পেছাতে থাকে। আয়ান তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সে তো হাজার বছর ধরেও তাকিয়ে থাকতে পারবে আদ্রিকার দিকে। আদ্রিকা একটু পেছনে গিয়ে পাশে থাকা টেবিল থেকে গোলাপ ফুলের তোড়াটা তুলে নেয়। সে খুব যত্ন করে এটা সাজিয়েছে। হঠাৎ করেই আদ্রিকা হাঁটু মুড়ে বসে পড়ে আয়নের সামনে। এ পর্যায়ে আয়নের হুঁশ ফেরে। কি করতে চাচ্ছে মেয়েটা? এবার একটু মিষ্টি হেসে গোলাপ ফুলের তোড়াটা দুই হাতে নিয়ে হাত দুটো আয়নের দিকে এগিয়ে দিয়ে বলে, আজকের এই রাত, এই বিশেষ দিন শুধু আপনার জন্য সাজিয়েছি, কারণ আপনি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, শুধু দিতে পারি আমার সবটুকু ভালোবাসা, যতটুকু আপনার প্রাপ্য। আপনি কি জানেন, আপনি ছাড়া আমার জীবনটা কতটা ফাঁকা, কতটা অর্থহীন? আমি বারবার ভুল করেছি, কিন্তু আপনার প্রতি আমার এই ভালোবাসা, এটা কোনোদিনও ভুল হতে পারে না। আয়নের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। আদ্রিকার চোখে তখন এক গভীর ভালোবাসার ছাপ। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো মোমবাতির আলোতে চিকচিক করছে। সে আবারও বলতে শুরু করে, জানেন, আমি খুব লোভী, আমি সত্যি অনেক লোভী, কিন্তু শুধুমাত্র সেটা আপনার ভালোবাসার জন্য। আপনি জানেন, আপনার পাশে আমার কাউকেই সহ্য হয় না, এতটুকুও সহ্য হয় না। আপনি যখন আগে ফারজানাকে ভালোবাসতেন, আমার বুকটা পুড়ে যেত, আত্মহত্যা করতে ইচ্ছে হতো আমার, মরে যেতে ইচ্ছে করতো, খুব কষ্ট হতো। তখন তো আপনি আমার ছিলেন না, আর না তখন আপনি আমাকে ভালোবাসতেন। এই জন্য তাও সহ্য করে নিয়েছি, কিন্তু এখন তো আমি আপনাকে, আর আমাকে আপনি ভালোবাসেন। আমি এখন আপনাকে অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারবো না। আপনি শুধুই আমার, শুধুই আমার, আর কারো নন। খুব ভালোবাসি আপনাকে। আয়ানের দুই চোখ ভরে ওঠে, যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। আয়ানের এখন ইচ্ছে করছে আদ্রিকাকে বুকের সাথে জাপটে ধরতে, কিন্তু সেই শক্তিটাও তার নেই। আদ্রিকা আরো সামনে এগিয়ে আসে, কণ্ঠে আরো আবেগ মিশিয়ে যায়, বলে, এই গোলাপগুলো আমার হৃদয়ের প্রতীক, প্রতিটি পাপড়ি যেন আপনার জন্য বোনা। আপনার প্রতি এই ভালোবাসা প্রতিটি মুহূর্তে যেন আরো বেশি করে গভীর হয়। আমি পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে শুধু আপনার জন্য বাঁচতে চাই। আপনার প্রতিটি হাসি, প্রতিটা স্পর্শ আমার জীবনের সবচেয়ে দামি উপহার। আমি হয়তো শতবার ভুল করেছি, কিন্তু আমি প্রতিবারই আপনার কাছেই ফিরে আসতে চাই। আপনার কাছে ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে চাই। আমাকে ফিরিয়ে দেবেন না। আয়ান স্তব্ধ, আবেগে ভরা। এই মুহূর্তে তার হৃদয় যেন শব্দহীন হয়ে গেছে। আদ্রিকার মুখে প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছে। তার হৃদয় স্পর্শ, চোখের গভীরের আবেগ, সবকিছু যেন এক অন্যরকম মোহ তৈরি করেছে। আয়ান আর নিতে পারল না। দ্রুত গতিতে আদ্রিকাকে উঠিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, জাপটে চেপে ধরল মেয়েটাকে। চোখে পানি আটকে রাখতে পারল না, কেঁদে ফেলল। আদ্রিকাও জড়িয়ে ধরে আয়ানকে। আয়ান ভেজা কণ্ঠে বলল,
আর বলো না, দোহাই লাগে, আর কিছু বলো না তুমি, আমি আর শুনতে পারবো না। এরপর আয়ান তাকে বুক থেকে সরিয়ে আদ্রিকার মুখ নিজের দুই হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে নিল। তারপর বলল, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমি পারবো না, এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। পৃথিবীতে এখনো এমন কোনো শব্দ জন্ম হয়নি যার দ্বারা আমি আমার ভালোবাসার প্রকাশ করতে পারবো, কিন্তু খুব ভালোবাসি আমি তোমায়। আদ্রিকাও কেঁদে ফেলেছে, সে কিছুই বলল না। আয়ান কপাল উঠিয়ে তার দিকে চোখের দিকে তাকালো, দুই হাতে যত্ন করে চোখের পানি মুছিয়ে দিল। আদ্রিকা আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। এরপর আয়ান তার কোমরটা টেনে কপালে দীর্ঘ সময় নিয়ে একটা চুমু খেলো। আদ্রিকা স্নিগ্ধ মুখের দিকে একবার তাকিয়ে আয়ান এবার এলোপাতাড়ি আদ্রিকার সারা মুখে চুমু খেতে শুরু করলো। একাধারে দুই চোখের পাতায়, নাকে, দুই গালে, এমনকি দুই কানের লতিতেও আলতো করে চুমু খেলো। আদ্রিকাও দুই পা উঁচু করে আয়ানের কপালে টুক করে একটা চুমু খেলো। এরপরে আয়ান আর কিছুই বলতে যাবে তার আগে ঘড়ির কাঁটা ঠিক 12টায় চলে এলো। বেজে উঠল ঘন্টা। আদ্রিকার ঠোঁটটা প্রসারিত করে হেসে বলল, শুভ জন্মদিন আমার ব্যক্তিগত পুরুষ। আয়ান অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বলল, আজ কয় তারিখ? আপনি ভুলে গিয়েছেন তাই না? আয়ান দুই আঙ্গুল কপালে ঘষে বলল, ইস, একটুও মনে ছিল না। আদ্রিকা দুষ্টু হেসে বলল, এখন দেখছি আপনাদের কারোরই মনে ছিল না। হিমেলেরও মনে নেই, রামিসারও মনে নেই, আপনারও মনে নেই। আমি ছাড়া সবাই ভুলে গেছেন? তুমি আমার জন্মদিনের জন্য এত কিছু করেছো। আদ্রিকা ওপর নিচ মাথা দোলালো। আয়ান আবারও তার কপালে চুমু খেলো আর বলল, আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন এটা, আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো তুমি। ধন্যবাদ। আমার জীবনে তোমার আগমনের জন্য ধন্যবাদ। আমার জীবনটাকে এভাবে সাজিয়ে দেবার জন্য ধন্যবাদ। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ বউ। এরপরে হঠাৎই আয়ানের চোখ গেল আদ্রিকার ঠোঁটের দিকে। দুষ্টু হেসে বলল, বউ আমার আজকে ড্রাগন কালারের লিপস্টিকটা পরেছে দেখছি, তাহলে তো একটু টেস্ট করতেই হয়। বলেই ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল আয়ান। আদ্রিকা তার হাত দিয়ে আয়ানের ঠোঁটটা চেপে বলল, হুম, এখন না, আগে চলো, কেক কাটবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর সব হবে। এরপরে চন্দ্রবিলাস করবো আজ। আয়ান নিজের পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে আদ্রিকার সামনে ধরলো। আদ্রিকা অবাক হয়ে বলল, এটা কেন এনেছেন আজকে? আমি ভেবেছিলাম বউ আমার রাগ করেছে হয়তো, এই জন্য আনলাম। কিন্তু কে জানতো যে বউ আমার রাগ করেনি, বরং বউ আমাকে এত বড় একটা চমক দিতে যাচ্ছে। আদ্রিকা মিষ্টি হাসলো। আয়ান নিজের হাতে মালাটা পরিয়ে দিল আদ্রিকার চুলে। এরপর আদ্রিকাকে পেছনে ঘুরিয়ে তার ঘাড়ে একটা চুমু খেয়ে মুখে মুখ গুজে বলল, আজ রাতে যা চাইবো তাই কিন্তু দেবে তুমি আমায়। আর কোনো বাহানা চলবে না, আজ রাত আমার। বলেই তার এক হাত শাড়ির ভেতরে গলিয়ে দিল আদ্রিকার উন্মুক্ত পেটে। কেঁপে উঠল মেয়েটা, খামচে ধরল আয়ানের পাঞ্জাবির হাতা। আয়ান আরেক হাত আদ্রিকার হাতটা পুড়ে নিয়ে সেই হাতে চুমু খেলো। তারপর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বসন্তের ফুলের সুর, মনে প্রেমের মিষ্টি গুণ, রঙিন জীবনে রোজ আসে, তোমার ছোঁয়ায় ফুটে উঠুক ফাগুন, তোর চোখে ঝলকানো আগুন, অভিমানী বাতাসের ভালোবাসার গুণ, প্রেমের মধুর রেশে জীবনে হৃদয়ের গায়ে জ্বরে ওঠে, তোর ছোঁয়ায় ফাগুন।